ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। অনিয়ম, চুরি আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশের বিদ্যুৎ খাত। সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা আছে 33,000 মেগাওয়াটের বেশি। ফলে ক্যাপাসিটি চার্জের নামে গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। চড়া দামে উৎপাদিত বিদ্যুৎ চুরি হচ্ছে সিস্টেম লসের নামে। বিশেষজ্ঞরা বলছেন 1% সিস্টেম লস কমালেই বছরের সাশ্রয় হবে অন্তত 1,000 কোটি টাকা। গ্রিড আধুনিকায়ন আর স্মার্ট মিটারের মাধ্যমে এই কালোবাজারি দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব। দর্শক, এসব নিয়েই আমাদের আজকের টালিখাতার আলোচনা। সিস্টেম লসের নামে বিদ্যুৎ চুরি সমাধান কি? সমাধান খুঁজতে আজকে আমাদের সাথে আলোচনায় আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ এবং আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুল হক রুবেল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতার আয়োজনে। আমি একটু শুরুতেই জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই যে সিস্টেম লসের বিষয়টি, এখানে সাধারণত আমরা জানি যে দুটি বিষয় আসে, একটি হচ্ছে কারিগরি এবং অপরটি হচ্ছে অকারিগরি। আপনার কাছে একটু জানতে চাবো, এই যে সিস্টেম লস হচ্ছে কি পরিমাণে হচ্ছে, কারিগরি কতটুকু এবং অকারিগরি কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি মোক্ষম সময়ে এই জিনিসটা আলোচনায় এনেছেন, যে জিনিসটা হচ্ছে যে এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই পাশাপাশি। যে জিনিসটা হচ্ছে রাত 12টার সময় গতকালকে আপনার জেনারেশন ছিল 15,237 মেগাওয়াট। মানে মানে ছিল, লোডশেডিং ছিল আপনার 65 মেগাওয়াট। রাত 9টার সময় ছিল 15,817 মেগাওয়াট, আর লোডশেডিং ছিল 515 মেগাওয়াট। তাহলে এটা হচ্ছে একটা পিক টাইম এবং অফ পিক টাইম এর মধ্যে ডিফারেন্স। ইন অ্যাডিশন টু দ্যাট, যে আপনি যদি সকাল 10টার সময় দেখেন 13,406 মেগাওয়াট, যখন কমার্শিয়াল অপারেশনস আছে, নন কমার্শিয়াল মানে ইন্ডাস্ট্রিয়াল লোড আছে। এই কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল লোড থাকাকালীন সময় আমরা টোটাল লোড ডিসপ্যাচ করছি 13,406 মেগাওয়াট, যেখানে লোডশেডিং হচ্ছে 218 মেগাওয়াট দেখানো হচ্ছে। আপনার এটার কারণটা কি? একটা হচ্ছে টেকনিক্যাল কারণ, যে আমাদের সিস্টেম লস আছে, আমরা অস্বীকার করতে পারি না। আমাদের অনেক পুরনো সাবস্টেশনস, আমাদের ট্রান্সফর্মার লস আছে টেকনিক্যাল, ওখানেও আবার অফ লোড লস আছে, অনলোড লস আছে। এছাড়া আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এটা নেটওয়ার্কটা অনেক পুরনো, ভঙ্গুর। এর জন্য প্রায় 8 থেকে 10% আমরা অন অ্যান অ্যাভারেজ সবসময় দেখি যে একটা লস আছে। নন টেকনিক্যাল লস এটা মেজারেবল না। নন টেকনিক্যাল লস এটা পিডিবি আপনাকে ফিগারটা দিতে পারবে। রিসেন্ট নন টেকনিক্যাল লস আমরা মনে করি অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে অবৈধ কানেকশনস। এটা টেকনিক্যাল লসটা যদি আমরা ইমপ্রুভ করতে চাই, আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে ইমপ্রুভ করতে পারবো, কিন্তু নন টেকনিক্যাল লসটা ইমপ্রুভ করার জন্য দরকার গভর্নেন্স। একটা গভর্নেন্স দরকার, একটা কমিটমেন্ট দরকার, একটা একটা এই যে একটা দেশে, একটা সভ্য দেশে এ ধরনের নন টেকনিক্যাল লস গুলাকে আমাদের দিনের পর দিন সহ্য করতে হয়, কিংবা আমাদের দেশকে, জাতিকে এর খরচ বহন করতে হয়। এটা একটা সভ্য দেশে হতে পারে না, হওয়া উচিত। যে একই প্রশ্ন নিয়ে আমরা একটু সাজেদুল হক রুবেলের কাছ থেকেও ঘুরে আসি। আপনার কথা শুনলাম, কিন্তু সাজেদুল হক রুবেল, আপনি কি মনে করছেন এই যে সিস্টেম লসকে আপনি কিভাবে দেখছেন? নিছক একটি কারিগরি ত্রুটি বা কারিগরি সমস্যা হিসেবে দেখছেন, নাকি আপনি মনে করছেন এর পেছনে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক কিংবা রাজনৈতিক কারণও থাকতে পারে? ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার সহ-আলোচক সহ সবাইকে শুভেচ্ছা। আসলে এই বিষয়টি হচ্ছে, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বের জায়গায় আসছে যখন এখানে শব্দটা নিয়ে আসছেন যে রাজনীতি এবং অকারিগরি, যেটা হুমায়ুন রশিদ ভাইয়ের ভাষায় আছে নন টেকনিক্যাল। এটি খুব দুঃখজনক আর কি, যে এই বিদ্যুৎ খাত বলেন, জ্বালানি খাত বলেন, মানে গ্যাস বলেন, সবকিছুই বলেন, পুরো বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় সিস্টেম লসটা কিন্তু আসলে নন টেকনিক্যাল খাত হয়। নন টেকনিক্যাল খাতটা হচ্ছে, এর জন্য দায় হচ্ছে দায়ী হচ্ছে আমাদের পুরো সিস্টেম, আমাদের রাষ্ট্র ব্যবস্থা। এমনি তো আমরা টেকনিক্যালি পিছায় আছি, কৌশলগত জায়গায়, প্রযুক্তিগত জায়গায় বাংলাদেশের মতো প্রান্তিক একটি দেশ তো সে পিছিয়ে থাকবে, সেও ওই জায়গা তো সে প্রান্তিকে থাকবে।
কিন্তু তারপরে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের এই তথাকথিত আর কি নন টেকনিক্যাল শব্দটা বলতেছি। এই শব্দটাকে আমরা বামপন্থীরা বহু বছর ধরে বিদ্যুৎ খাত এবং গ্যাস জ্বালানি খাতে একটা কথা বলে আসি যে আমাদের এই সমস্ত খাতে যে বিপর্যয় ঘটে, সেই বিপর্যয়গুলোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের শাসক দল যে থাকে বা সরকার যারা থাকে, সরকারের ভুল নীতি, সরকারগুলোর ভুল নীতি থাকে এবং এর সাথে সাথে হচ্ছে জোড়া বেঁধে থাকে, এর সাথে কাপলিং করে থাকে হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ একদিকে ভুল নীতি, ভুল সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি, একদিকে আমরা দুর্নীতির মধ্যে যাচ্ছি আর কি। এবং সেই দুর্নীতির একটা মানে খুব গুরুত্বপূর্ণ যদি উদাহরণ দেওয়া হয়, বাংলাদেশের খুব প্রাথমিক পর্যায় থেকে দুর্নীতি করা হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে এই যে বিদ্যুৎ চুরি আর কি। যদিও আমরা ইদানিং বলা হচ্ছে যে এককালে বাসা বাড়িতে বিদ্যুৎ চুরি করা হতো, এখন বাসা বাড়িতে বিদ্যুৎ চুরি হয় না। এখন দেখি ঘুরে ফিরে আমি দু একটা ইন্টারভিউ দেখেছি বিদ্যুৎ কর্মকর্তাদের, তারা ঘুরে ফিরে যে গরিব রিক্সা চালক আছে, এবং আপনারা যে ছবি দেখাচ্ছেন আর কি সেখানেও দেখছি আর কি, যে ব্যাটারি চার্জ দিচ্ছে গরিব রিক্সা চালকরা, কিংবা তাদের যে মালিক রয়েছে, গ্যারেজের মালিকরা রয়েছে, তারা হচ্ছে গিয়া আপনার হচ্ছে এই যে চার্জ দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই চার্জে একটা বিরাট বড় হচ্ছে ক্ষয়, বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আপনারা দেখাচ্ছেন। কিন্তু এখানে মনে রাখেন আর কি, আমাদের প্রোডাকশন তো প্রায় অনেক সময় 33,000-এ চলে যায়, আমাদের দরকার হয় অনেক সময় 18,000। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আমাদের হলো মানে এইখানে যদি দেখি ইউনিট হিসাব করে বা একটা মানে এমন একটা প্রতীকী ইউনিটে নিয়ে আসি যে 13 ইউনিট আমাদের হচ্ছে ওভার প্রোডাকশন হয় অনেক সময়, যার জন্য আমাদের খরচ দিতে হয়। আর যদি এইখানে আপনি হচ্ছে কি আজকালকে থেকে সমস্ত ব্যাটারি রিক্সা চার্জ বন্ধ করে দেন, তাহলে মনে হয় 1 ইউনিট মানে 1,000 কোটি টাকা আপনি মানে বাঁচাতে পারবেন আর কি, মাত্র 1,000 টাকা কোটি বাঁচাতে পারবেন। কিন্তু আপনার এবং বিগত সরকারের গুলো যে ভুল সিদ্ধান্ত রয়েছে, সেই ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু হচ্ছে কি আরো 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 বেশি টাকা হচ্ছে কি আমাদের গুনতে হচ্ছে আর কি। ফলে এটা একেবারে আমি মনে করি যে মানে তলা থেকে শুধু না, এটা উপর থেকে শুরু করতে হবে। উপর থেকেই প্রথমত যেখানে আমরা পলিসি মেকিংটা করছি, সেই পলিসি মেকিংটার জায়গায় হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আগে শুধরে নিতে হবে। তারপর এটা হচ্ছে গিয়ে ইমপ্লিকেশনের যে জায়গাগুলো স্তরে 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 করতে হবে। আমরা তো একসময় ভাবতাম যে সবকিছু রাষ্ট্রের মুঠোর মধ্যে থাকায়, সরকারের মুঠোর মধ্যে থাকায় দুর্নীতি হয়, এই হয়। এখন তো হচ্ছে নানান রকম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, ডেস্কো আছে, পল্লী বিদ্যুৎ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তারপরেও এত সিস্টেম লস আসলে কেন হচ্ছে? জি, আসলে এটাও এই তো প্রশ্নটি আমাদের নিয়েই বুঝতে কিন্তু হবে। আমরা এসেছি। এখানে কি ভুল নীতির কারণে দুর্নীতির পরিমাণটা বেড়েছে, নাকি দুর্নীতির কারণে সরকার একটি যে নীতিটা দিচ্ছে সেই নীতিটা আসলে কার্যকরভাবে আমরা সেটা পালন করতে পারছি না? সেই প্রশ্নটি আপনাদের কাছে আমরা রাখবো, কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট একটি বিরতি। দুজনই আমাদের সঙ্গে থাকবেন, একটি বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজ আমরা আলোচনা করছি যে বিষয়টি নিয়ে, সিস্টেম লসের নামে বিদ্যুৎ চুরির সমাধান কি। সমাধান খুঁজতে আমাদের সাথে যে দুজন অতিথি আছেন, আমরা আবারও ফিরে যাচ্ছি তাদের কাছে। আমি এই পর্যায়ে একটু হুমায়ুন রশিদ আপনার কাছে একটু ফিরে যেতে চাচ্ছি। এই যে সিস্টেম লসের মাধ্যমে বিদ্যুৎ চুরি যে বিষয়টি বারবারই উঠে আসছে, এখানে কারিগরি এবং অকারিগরি দুটি বিষয় আসছে, ভুল নীতি দুর্নীতি বিষয়গুলো আসছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই সিস্টেম লসটি আসলে কেন হচ্ছে, এতদিন ধরে হচ্ছে, এর কোনো সমাধান আমরা কেন নিতে পারছি না? যেমনটি বলছিলেন যে সাজিদুল হক, যে আমরা বারবারই ব্যাটারি চালিত রিকশার কথা বলছি, তারা একটি যে চার্জিং প্রসেস সেটার কথা আমরা বলছি, কিন্তু এর বাইরেও তো আরো অনেক কিছু আছে এই সিস্টেম লসের মধ্যে, অর্থাৎ ভোক্তা পর্যায়ে সেই ইলেকট্রিসিটি বা আমরা যদি বলি যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কেন হচ্ছে এই বিষয়টি, আপনারা কি বলবেন, এর ব্যাখ্যা কি? আমি যদি ইতিহাস থেকে একটুখানি অ্যানালাইসিস করতে চাই, তাহলে দেখবেন আপনি আজ থেকে 20 বছর আগে কিংবা 30 বছর আগে সিটিপিটি বাইপাস বলা হতো। বিশেষ করে যে স্টিল মিল, রিরোলিং মিল, এরা সিটিপিটি বাইপাস করে এরা বিদ্যুৎ নিত এবং এভাবে বিদ্যুৎ চুরির একটা কালচার ছিল। পর্যায়ক্রমে এইখানে এনফোর্সড হয়েছে এবং এই সিটিপিটি বাইপাস বন্ধ হয়ে গেছে, এই সিস্টেম লসটা কমে এসছে। সিস্টেম লসটা, টেকনিক্যাল সিস্টেম লসটা কনস্ট্যান্টই রয়ে গেছে, এটা খুব একটা ইমপ্রুভ করে নাই। কারণ
আমাদের দেশে এখনো আমরা অনেক পিছনে রয়েছি, বিকজ ধরেন আমরা এখনো হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন লাইন এস্টাবলিশ করতে পারি নাই। এক, দুই নম্বর, আমরা এখনো এই যে ট্রান্সমিশন লাইনের সাথে যে স্মার্ট গ্রিড সিস্টেমটা যেটা চালু করা দরকার ছিল, যে সেটা আমরা করতে পারি নাই। ফলে এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে যাওয়াতে কিন্তু আমরা এখনো টেকনিক্যাল লসটা এখন দেখছি। নন টেকনিক্যাল লসের ভিতরে সবচেয়ে বড় লস যেটা আমরা দেখি সেটা হচ্ছে রাত 12টার সময় প্রচুর লোড আসে, রাত 1টার সময় প্রচুর লোড আসে। কারণ হচ্ছে এই 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 ব্যাটারি যেগুলা রিক্সা, ব্যাটারি রিক্সা আছে, বিশেষ করে আপনি জানেন প্রায় 10 লাখ ব্যাটারি রিক্সা সারা দেশে চলে। এই 10 লাখ ব্যাটারি রিক্সা চার্জ হয় রাতে বেলায়। এই চার্জ থেকে আমরা চার্জটা যদি অফিসিয়ালি নিয়ে আসি, আমরা চার্জিং স্টেশন যদি করতে পারি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ধরেন আমাদের দেশে যদি পেট্রোল পাম্প হতে পারে, আমাদের দেশে যদি এলপিজি স্টেশন হতে পারে, মানে গাড়ির জন্য এলপিজি ভরা হয়, আমরা তাহলে আমরা চার্জিং স্টেশন গুলো কেন অফিসিয়ালি করছি না? এই চার্জিং স্টেশন গুলো যদি অফিসিয়ালি করি, যেগুলো চার্জিং স্টেশন যদি ধরেন রাত 12টার থেকে ভোর 6টা পর্যন্ত চলে, তাহলে এই অফ পিক আওয়ারে এই বিদ্যুৎগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটা অফিসিয়ালি করে দেওয়া উচিত। অফিসিয়ালি করলে বাংলাদেশ সরকার সরকার টাকাটা পাবেন, সরকারকে এত বড় ভর্তুকি দিতে হবে না। এই সরকার এবছরও অনেক টাকার ভর্তুকি দিতে হবে। জি, এখানে কিন্তু একটি প্রশ্ন এখানে আসলে না করলেই নয়, যেখানে এই অটোরিকশা চলাচলকেই আমরা প্রায় অবৈধর পর্যায়ে ফেলে দিচ্ছি, সেখানে চার্জিং প্রসেসটাকে যদি আমরা সরকারিভাবে বা অফিসিয়ালি করে দেই, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে বলে আপনি মনে করছেন? কারণ এত এত রিক্সা, এত এত অটোরিকশা, বিশেষ করে আমি যদি শুধু ঢাকা শহরের কথাই বলি। আমি কিন্তু ইভি যে আমরা যেটা বলি না, ইলেকট্রিক্যাল ভেহিকলস, ইভির সিস্টেমটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে গাড়ি যদি আপনি রিচার্জ করতে পারেন, আপনি কেন অটো রিক্সা রিচার্জ করতে পারবেন না? তবে আমরা যে অটো রিক্সাটা রিচার্জ করছি, সেই অটো রিক্সাটা স্পেসিফিকেশন ঠিক নাই, প্রায়শই মানে দুর্ঘটনা ঘটাচ্ছে, ইনোসেন্ট যাত্রীরা মানে ওনারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের একটা এই এই যে আমরা অটোরিকশা যে জিনিসটা বলি, এটা একটা স্পেসিফিকেশন সরকারকে দাঁড় করাতে হবে, যে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুসারে ব্যাটারিটা ইউজ করা হবে, ব্যাটারিটা রিচার্জ করা হবে, এবং যে ব্যাটারিটা ব্যবহার হবে সেটাও যাতে স্ট্যান্ডার্ড ব্যাটারি হয়। না হলে কিন্তু এই ব্যাটারিটা আগামীতে আমাদের এনভায়রনমেন্টকে, এখন যে ব্যাটারিটা আমরা ইউজ করি, আগামীতে এই ব্যাটারিটা বিষ ফোড়ার মতন হয়ে আসতে পারে। যে আগামীর কথা আমরা যদি বলি, এখনই কিন্তু এটি এক প্রকারে বিস্ফোরণের মতো আমাদের সমাজে হয়ে দাঁড়িয়েছে। আমি একটু সাজিদুল হক রুবেল আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই যে আমরা বারবারই একটি কথা বলছি যে কারিগরি ত্রুটির ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় দেখি যে আমাদের প্রযুক্তিগত যে সীমাবদ্ধতা রয়েছে, কিংবা আমরা যদি আধুনিক ট্রান্সফরমার কথা বলি, সেটাও আমাদেরকে নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভোক্তার উপর সিস্টেম লসের এই দায়টি কেন চাপানো হয়? এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এটাই তো হচ্ছে একটা বড় ট্র্যাজেডি আর কি, যে যে যার কারণেই ক্ষতি হোক, হ্যাঁ, কিন্তু ক্ষতির পূরণ দিতে হয় হচ্ছে ভোক্তা তথা হচ্ছে সাধারণ জনগণের ঘাড়ে হচ্ছে এই বোঝাটা চাপে। সেটা দুর্নীতির কারণে সিস্টেম লস হোক, আর সরকারের ভুলনীতির কারণে সিস্টেম লস হোক, এটার ক্ষয় পূরণটা দিতে হবে, ক্ষতিপূরণটা দিতে হবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে গ্রহণযোগ্য নয়, এইটার জায়গাটা হচ্ছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তবে এখন পর্যন্ত এটা হয়ে আসছে এই কারণে আমরা দেখি যে সুনির্দিষ্টভাবে এই বিষয়টা নিয়ে সাধারণ ভোক্তারাও আমরা খুব বেশি সচেতন নই। আমাদের এই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে সাধারণ ভোক্তাদের মধ্যে যদি একটি আমরা সংগঠিত হতাম, আমরা যদি এর ব্যাপারে একটা কঠিন প্রতিরোধ গড়ে তুলতাম, তাহলে যারা পলিসি মেকার বা যারা হচ্ছে শাসক দলে থাকেন, সরকারে থাকেন, তাদেরও একটু মানে হুঁশ হতো আর কি, যে না, এইভাবে করে হচ্ছে সব দায়টা আর সব ক্ষতির পূরণটা এই সাধারণ মানুষের উপরে দেওয়া যাবে না। আর একটা একটু কথা বলি আর কি, যেটা আপনি হুমায়ুন ভাইকে বললেন আর কি, সেই প্রশ্নটা একটু আমি আলোচনা করতে আগ্রহী আর কি। আপনি বলেছেন যে এই ব্যাটারি রিক্সাটা কি হচ্ছে একটা অবৈধ পর্যায়ের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। সেইখানে হচ্ছে যে হুমায়ুন ভাই যে প্রস্তাব করেছেন যে সিস্টেম লসটা ঠেকাবার জন্য,
যে চার্জিং স্টেশন করা। তো আমি এখানে দুটো মাত্রায় কথাটা বলতে চাই। প্রথম একটা কথা বলতে চাই, খুবই সমর্থন করছি তাকে, যে আসলে এখন ওই তেলের উপর, পেট্রোলের উপর, ডিজেলের উপরে সারা পৃথিবী কিন্তু তার গাড়ি বা তার যানবাহনের ইয়াটাকে চেঞ্জ করতে চাচ্ছে। ঠিক আছে, তারা এটার মোডটা পরিবর্তন করতে চাচ্ছে। সারা পৃথিবীর অনেক জায়গায় এখন ইলেকট্রিক কার এসে গেছে, ইলেকট্রিক বাস এসে গেছে। অর্থাৎ এটাও বাংলাদেশের সেই জায়গাও যাইতে হবে আর কি, ইলেকট্রিক গাড়ির দিকে যেতে হবে। বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি অল্প কিছু হলে আসছে, ফলে ইলেকট্রিক গাড়ি চলতে পারে, ইলেকট্রিক হচ্ছে আরো ছোট ভেহিকেল চলতে পারে, রিক্সার মতো ভেহিকেল চলতে পারে। সেইটাও চিন্তা করে আমাদের ইলেকট্রিক চার্জ স্টেশনের দিকে যাওয়া প্রয়োজন। বা পৃথিবীর যে সমস্ত দেশে, চায়না বা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশে অলরেডি ইলেকট্রিক গাড়ি ব্যাপক আকারে চলতেছে, তারা কি সিস্টেমে ইলেকট্রিক চার্জ করে সেটা দেখার মতো বিষয়। তারা কিন্তু একটা অন্যরকম সিস্টেম আছে, শুধু স্টেশন না, তারা বাড়িতে একটা আলাদা রকম হচ্ছে ইয়া তৈরি করে দিছে আর কি। সেখান থেকে হচ্ছে মানে বাড়িতেই হচ্ছে তার গাড়ি চার্জ নিচ্ছে, এবং সেটার জন্য আলাদাভাবে তারা বিদ্যুতের বিল পরিশোধ করছে। আমার একটা অবজারভেশন, ধরেন আমি এখানে বাসায় ফিরবার আগে আমি একটা মানে মেট্রো থেকে নেমে ইচ্ছে করে একটা অটো তুলতেছি। তো অটোকে জিজ্ঞেস করলাম, এই যে তুমি যে চার্জ দাও, তুমি তো কি টাকা ফ্রি চার্জ দাও নাকি? না না, ফ্রি চার্জ দিই না তো, আমাদের তো আমাকে জি, আমি আসলে 30 আসলে টাকা দিই। এটাই আমাদের দেশের একটি সমস্যা। আপনি যেটি বলছিলেন যে নীতিতেও ভুল থাকতে পারে, নীতির বাস্তবায়নেও ভুল হতে পারে, আবার দুর্নীতিও থাকতে পারে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।